কেমন লাগছে সত্যি ভূতের গল্প? আমি প্রায় 7 মাস আগে থেকে শুরু করেছিলাম সিরিজটা সত্যি ভূতের গল্প, এবং প্রথম দিকে বেশ কিছু গল্প তো খুব ভালো রেসপন্স পেয়েছে, এবং প্রথমেই বলতে গেলে প্রায় 58 থেকে 60খানা এপিসোড আমি বানিয়েছিলাম ইনিশিয়ালি। তারপর বেশ কিছু মাস আমি আমার শুটিং এর চাপ, আরো বেশ কিছু ইভেন্টস শুট, আমার ট্যুর ভ্লগস, প্রমোশনাল অ্যাক্টিভিটিসের জন্য আমি কলকাতা শহরের বাইরেও কাটিয়েছি অনেকটা সময়, মানে গেছি এসছি। তাই আমি নতুন এপিসোডস আনতে পারিনি এই ইউটিউব চ্যানেলে। তো ফাইনালি আবার ফিরে এসছি জানুয়ারির শুরু থেকেই। যতদূর সম্ভব ডিসেম্বর এবং জানুয়ারি মিলিয়ে বেশ কিছু এপিসোডস আবার তোমাদের জন্যে তৈরি করছি, যেগুলো আমার এই চ্যানেলে পাবলিশ হচ্ছে প্রত্যেক দিনই বলতে পারো। ইনিশিয়ালি তো সপ্তাহে 2টো করে পোস্ট করছিলাম, কিন্তু রিসেন্টলি গল্পের ফ্লো আসছে এবং তোমাদের রেসপন্স করার জন্যে চেষ্টা করছি প্রত্যেকদিন একটা করে এপিসোড পোস্ট করার যত দূর সম্ভব। এটা কিন্তু 2 মিনিটের ম্যাগি বা 15 সেকেন্ডের ইনো নয় যে হঠাৎ করে গুলে দিয়ে দেবো আর তোমাদের খুব ভালো লাগবে। গল্প আসে, এবং সত্যি ভূতের গল্প এই নামটা দেওয়ার পেছনে উদ্দেশ্য ছিল যে ডেফিনেটলি সত্যি ঘটেছে মানুষের জীবনে যে গল্পগুলো, সেগুলোই তোমার সামনে আনা। আমার জীবনেও প্রতিনিয়ত প্রচুর অলৌকিক ঘটনা ঘটে যায়, যেগুলোর বিবরণ আমি আমার গল্পের মাঝে মাঝে দিই। বিশ্বাস করবে কি করবে না সেটা তোমাদের উপর। ডেফিনেটলি এমন প্রচুর ভৌতিক ঘটনা অন্য লোকের মুখে শোনার পর আমারও একটুখানি সন্দেহ হয়, whether it happened or not, but ওই একটা কথা বলে না যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু দূর, একদল শুধু শুনে যায় অন্য দল করে চুদুর বুদুর। এই লাস্টের পার্টটা বলে না, ওটা আমি নিজে বলি। এনিওয়ে, একটা জিনিস আজকে আমি বলবো, সেটা হচ্ছে তোমাদের আরো বেশি করে সাপোর্ট আমি চাই, কারণ আমি ইনসাইটসে গেছিলাম ইউটিউব চ্যানেলে, সেখানে দেখলাম যে প্রায় 70% লোক যারা গল্প শুনছে রেগুলার কমেন্ট করছে, লাইক করছে, কিন্তু সাবস্ক্রাইব করেনি। ইটস নট আ বিগ ডিল। গল্পটা শোনার সময় প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও, তাতে আমার রেসপন্সটা আরো বেশি ভালো করে পাই আমি। এবং দেখো, উৎসাহ অনেকে চায়, আমিও চাই উৎসাহ, কিন্তু আমি চাই তোমরা আমার সঙ্গে থাকো ডেফিনেটলি। তোমরা শুধুমাত্র ফ্যান ফলোয়ার্স বা তোমরা লিসনার্স বা ভিউয়ার্স নয়, তোমরা কিন্তু একটা পার্ট এই চ্যানেলটা। ইউটিউবাররা বড় হয়ে গেলে সবাইকে ফ্যান্স বলতে শুরু করে, ফলোয়ার্স বলতে শুরু করে, আমি দেখি। বাট কয়েকটা জায়গায় আমার মনে হয় ফ্যান ফলোয়ার্স থেকেও বেশি একটা পরিবারের মতো এটা। তোমাদের এক একটা করে কমেন্ট, এক একটা করে লাইক, এক একটা করে সাবস্ক্রাইব এই চ্যানেলটাকে কিন্তু গ্রো করেছে। ভূতের গল্প শুরু করার পর চ্যানেলটা 5000 এর কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গেছে। আজকে যে ঘটনা তোমাদের সবার সামনে রাখবো এই মুহূর্তে, সেটা কিন্তু সিরিয়াসলি ঘটেছিল যার জীবনে। তার সঙ্গে কয়েকদিন আগে আমি কফি হাউসে দেখা করলাম, এবং সে এই ঘটনাটা আমাকে বলল যার জীবনে ঘটেছিল। তার নাম শুভ্রাংশু মণ্ডল। ত্রিধারা সার্বজনীন বলে একটি পুজো হয়, সবাই জানো। ত্রিধারার যে ক্লাবটা, ট্রায়াঙ্গুলার একটা ক্লাব মনোহর পুকুরের মোড়ে, ওই ত্রিধারা ক্লাবের পাশেই, একদম পাশেই, তোমরা গুগলে লোকেশন পাবে, বারবি বলে একটা সেলন আছে, বারবি ফ্যামিলি সেলন। যে বাড়ির নিচে ওই সেলনটি, সেই বাড়ির একমাত্র ছেলের নাম হচ্ছে গুবলাদা, যার ভালো নাম শুভ্রাংশু মণ্ডল। আমার খুব কাছের মানুষ, এবং বছরে 6-7 বার তো দেখা হয় তার সাথে, এবং খুব ভালোবাসে আমাকে। একসাথে প্রচুর পার্টি করেছি, সময় কাটিয়েছি, চা খেয়েছি, গল্প করেছি, এবং গোটা পশ্চিমবঙ্গ বা গোটা ভারতবর্ষের প্রচুর হোটেল আছে নিজের। কিন্তু বারবি সেলুনটা ওর নিজের নয়, ভাড়া দেওয়া সেলুন একটি। আমি বললাম যাতে তোমরা এটা ভেরিফাই করতে পারো আদৌ সেই মানুষটা এক্সিস্ট করে কিনা, শুভ্রাংশু মণ্ডল। আমরা আদর করে তাকে গুবলাদা বলি, ওটা ডাক্তার গুবলা। এনিওয়ে, তার কাছেই শোনা গল্পটা গুবলাদা কিভাবে ডেসক্রাইব করেছিল সেটা না বলে আমি নিজে গুবলাদা হয়েই তোমাদের সামনে গল্পটা রাখছি। যারা যারা নতুন শুনছো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর প্লিজ একটু সাপোর্ট করো।
সেই সময় সবে কলেজে অ্যাডমিট হয়েছি আমি। সালটা 1997 সাল, এবং সেই সময় রিলিজ করেছে ইন্ডিপেন্ডেন্স ডে বলে একটি সিনেমা স্পিলবার্গের। নন্দনে স্পেশাল শো দেখার পর বাড়িতে ফিরেছিলাম, এবং বাড়িতে ফেরার পর দেখছিলাম বাবা মা আর কাকার ছেলের মধ্যে বীভৎস পরিমাণে তর্ক হচ্ছে ঠাকুর দেবতা, পরলৌকিক, লৌকিক, অলৌকিক এই সমস্ত টপিক নিয়ে। আমি একদমই নাস্তিক, আমি বিশ্বাস করি না ভগবানে, আমি বিশ্বাস করি না কোনো তন্ত্র মন্ত্র, কোনো ফুল ছোড়ার কোনো কার্যকলাপে। আমি এই সমস্ত পুজোতে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি কাজে। কর্ম ভালো হলেই ফল ভালো হবে, এরকম একটা বিশ্বাস নিয়ে আমি চলি। আমার কাকার ছেলে, সে প্রচন্ড পরিমাণে তর্ক করতে পারে, সে ভীষণভাবে তর্ক করলো আমার মায়ের সাথে। সেও আমার মতোই নাস্তিক, কিন্তু আমি নাস্তিক হলেও তর্কে আমি যাই না। যে যেটা বলছে একটা কান দিয়ে ঢোকাই আর একটা কান দিয়ে বের করি, যদি আমার মনে হয় যে কথাটা মাথায় রাখার প্রয়োজন নেই। এনিওয়ে, আমি সায়েন্স ফিকশন দেখতে ভালোবাসি, কিন্তু প্যারানর্মাল কোনো কিছুতে আমার বিশ্বাস নেই। তাই ইভিল ডেড এর ফার্স্ট ডে ফার্স্ট শো দেখিনি ছোটবেলায়, এক্সরসিস্ট দেখিনি, এবং যত রকমের মানে কি বলবো ওচা ভূতের সিনেমা আছে কোনো কিছুতেই আমি মাথা দিইনি কোনোদিন। মা বলছিল যে ঠাকুর দেবতা বলে একটা ব্যাপার আছে, ভগবানে বিশ্বাস করা উচিত। আমার বাবাও ভীষণভাবে আধ্যাত্মিক একজন মানুষ, বাড়ির ছাদে মন্দির আছে, এবং যে সমস্ত জেলায়, যে সমস্ত রাজ্যে আমাদের হোটেল আছে বা আমাদের গেস্ট হাউস আছে, প্রত্যেকটা জায়গায় ছোট ছোট মন্দির আছে, পুজো করা হয়। ফাইনালি যেটা হয়, ওই তর্ক গিয়ে দাঁড়ায়, আমার মা আমার কাকার ছেলেকে বলেই ফেলে, তুই আর গুবলা, মানে আমার নাম গুবলা, তুই আর গুবলা যেদিন সামনাসামনি কোনো ভূতকে দেখতে পাবি না, যেদিন ভৌতিক কাণ্ড কারখানা তোদের সামনে ঘটবে না, সেদিন তোরা বুঝে যাবি ভূত বলে কিছু একটা আছে। ওই যে যে কথাগুলো মাথার ভেতরে রাখার প্রয়োজন হয় না, সেগুলো এই কান দিয়ে ঢুকিয়ে এই কান দিয়ে আমি বের করে দেওয়া এক্সপার্ট, সেটাই করলাম। আমার কাকার ছেলে কি করেছিল সেটা আমার মনে নেই। যাই হোক, বেশ কিছুদিন কেটে গেছে। আমি পেশায় একজন স্ট্রাগলিং অ্যাক্টর, আমি চেষ্টা করছি অভিনয় করতে, টেলিভিশনে হোক, সিনেমায় হোক, সেটা যে কোনো শর্ট নাটকে হোক, যে কোনো জায়গায় হোক। গ্রুপ থিয়েটার করি, উত্তম মঞ্চে রিহার্সাল করি শুক্র শনি রবিবার। বাকি সময়টা পাড়ায় আড্ডা মেরে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে এবং পলিটিক্যাল চর্চা করে কেটে যায়। আমি কোনো ঝামেলার মধ্যে কোনোদিন পড়ি না, না করি কারোর সঙ্গে তর্ক, না করি কারোর সঙ্গে মারপিট, আমার নেই কোনো শত্রু। শর্ট ফর্মে পাড়ার সমস্ত বন্ধু বান্ধব আমায় নাম দিয়েছিল অজাত শত্রু, যার কোনো শত্রু নেই। এনিওয়ে, খেতে ভালোবাসি, কিন্তু রাস্তাঘাটের খাওয়া দাওয়া খুব অ্যাভয়েড করি, বেশিরভাগই বাড়িতে খাওয়া দাওয়া করি। 96-এর শেষ দিক থেকে কিছু বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সিগারেট খাওয়া শুরু করি, যেটা একদম শরীরের জন্য হার্মফুল, সেটা আমি এই ঘটনা বলার সময়ও স্বীকার করি। সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। যেটা হয়, ওই জাস্ট ফোঁকা শুরু হয়েছে সবে। সালটা 1997, ওই যে বললাম ইন্ডিপেন্ডেন্স ডে থেকে ফিরেছিলাম, ফার্স্ট ডে ফার্স্ট শো নন্দনে, স্পেশাল শো অর্গানাইজ করা হয়েছিল। তার বেশ কিছুদিন পর একটা শনিবার, সারা দিন ধরে বিভিন্ন জায়গায় অডিশন দিয়েছি। প্রথমে সকাল থেকে অডিশন দিয়েছিলাম NT1 স্টুডিওতে, তারপর চলে গেছিলাম ইন্দ্রপুরীতে, অডিশন দিলাম। ফাইনালি বেলগাছিয়া রাজবাড়িতে একটা সিনেমা শুট হচ্ছিল, সেই সিনেমার শুটিং এও অডিশন চলছিল বেশ কিছু ক্যারেক্টারের জন্য। যাই হোক, সেই ক্যারেক্টারের অডিশন দেওয়ার পর ফলাফল কবে হবে বাড়িতে চিঠি তখনকার দিনে আসতো, যে পোস্ট কার্ডের ছবি সাবমিট করতাম অডিশনের পর, তার পেছনে লিখতে হতো কি করি, কত হাইট, কি কি পারি, বাড়ির ঠিকানা, সবকিছু, দূরাভাষ। খুব কম মানুষের বাড়িতেই তখন ল্যান্ডলাইন ছিল, সেই কারণে আমার বাড়িতে ছিল না, যদিও আমরা খুব সম্ভ্রান্ত পরিবারের, বেশ তখনকার দিনের উচ্চ মধ্যবিত্ত পরিবার বলে আমাদের পরিবারকে, মানে বাড়িকে বলা হতো। আমি অডিশন দিয়ে বেলগাছিয়া রাজবাড়ি থেকে বেরিয়ে কিছুটা হেঁটে মেট্রো স্টেশনে এলাম। মেট্রো স্টেশনে উঠে আমাকে ফিরতে হবে কোথায়, রাসবিহারী অ্যাভিনিউ না, সেই রাতে প্ল্যানিং হয়েছিল আমার বেস্ট ফ্রেন্ড ইন্দ্রনীল, তার বাড়িতে আমি থাকবো। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে টলিগঞ্জ মেট্রো। টলিগঞ্জ মেট্রোর পাশেই কুদঘাট কানেক্টারি তার বাড়ি ছিল, এবং সেই মানে গভর্নমেন্ট কোয়ার্টারেই আমার সেই রাতটা উদযাপন করার একটা প্ল্যানিং ছিল। ওই যে সদ্য ফোঁকা শিখেছিলাম সিগারেট, সেখানে গিয়ে একটু হবে। বাড়িতে তো এসব অ্যালাউ করতো না, জানতে পারলে একদম যাতা হতো। যাই হোক,
ভেবেছিলাম মেট্রো পাবো না, যতটা দেরি হয়ে গেছিল অডিশন শেষ হতে। অনেক মানুষের লাইনে আমিও একজন ছিলাম। ফাইনালি মেট্রো পেলাম এবং খুব অবাক হলাম, ওই মেট্রোতে আমি ছাড়া আর কেউ নেই। এরম ভেবে মেট্রোতে পা দেওয়ার পর দেখলাম না, 2-3 জন মেট্রোতে উঠলো। তাদের মধ্যে ম্যাক্সিমাম মহিলা, তাই কথা বলার কোনো চান্স নেই, যেচে পড়ে। আর আমি একটু কথা বলতে ভালোবাসি, তাই কথা বলার কোনো লোক না পেয়ে একটা কোণে, ওই দুটো কামরা যেখানে ভাগ হয়, ওই একটা কামরার একদম সাইডে গিয়ে বসলাম। বসার পর কি করব, কোনো পুরনো খবর কাগজ নিয়ে বেরোয়নি, কিছুই নিয়ে বেরোয়নি, কোনো বই নেই গল্পের। চুপচাপ বসে আছি জানলার দিকে তাকিয়ে। একটু হালকা গরম লাগছিল, গ্রীষ্মকাল, মে মাস, বৃষ্টি আসবে আসবে করছে কিন্তু বৃষ্টি আসছে না। এবং যে বলতেই হয় যে খিদেও পেয়েছিল খানিকটা। যাই হোক, একটু তন্দ্রা লেগে গেছিল, একটু হালকা ঘুম পেয়ে গেছিল। প্রথমবার আমার ঘুমটা ভাঙলো যখন চাঁদনি চক স্টেশনের নামটা ঘোষণা করা হলো। যাই হোক, চাঁদনি চকে ওই 2জন মহিলা নেমে গেলেন, কামরায় থাকলো আরেকজন ভদ্রমহিলা। আরেকজন ভদ্রমহিলা যিনি আছেন তাকে দেখে মনে হলো কোনো হসপিটালের নার্স, জাস্ট বয়স্ক। হসপিটালের সমস্ত আইডি কার্ড ফার্ড ঝুলছিল, আর সাথে একটা চামড়ার ব্যাগ ছিল। উনিও নেমে গেলেন রবীন্দ্র সদনে। আমার আবার একটু তন্দ্রা এলো চোখে। ঘুমটা ভাঙলো এক ভদ্রলোকের ডাকে। আমার পাশেই বসেছিলেন এক ভদ্রলোক, প্রচন্ড দশাসই চেহারা, লেদারের জ্যাকেট, তখনকার দিনের বেল বাটন ট্রাউজার, পায়ে চামড়ার জুতো উডল্যান্ডসের, এবং হাতে বেশ কিছু লাল কার পরা, হাতে বিভিন্ন ধরনের আংটি। ইনফ্যাক্ট লোকটাকে ফলো করলাম, লোকটার বুড়ো আঙুলেও আংটি। এবং অত রাতে একটা মেট্রোতে উঠেছে গগলস পরে, তখনকার দিনে সেই হিউজ জ্যাকম্যান টাইপের দেখতে ভদ্রলোককে। উনি আমাকে বললেন, কি দাদা ঘুমোচ্ছেন? আমি হঠাৎ করে উঠলাম, উঠে দেখছি ডান দিকে বসে আছেন সেই ভদ্রলোক। বললাম, কে 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 কে? উনি আমাকে দেখে বলেন, আরে বাবা, উফ, এত বড় কামরায় কেউ নেই, আপনি একা আছেন, তাই ভাবলাম একটু গল্প করি। উফ, আজকে মেট্রোটা কেন যে এত স্লো যাচ্ছে কে জানে। একটু সন্দেহ হলো, মেট্রো আবার স্লো যায় কখন? মেট্রো তো একদম 45 মিনিটসেই দমদম থেকে একদম পৌঁছে দেয় টালিগঞ্জ মেট্রো অবধি। স্লো কোথায় যাচ্ছে? জানলার দিকে তাকিয়ে দেখলাম, হ্যাঁ, মেট্রোটা একটু স্লো যাচ্ছে। কিন্তু ব্যাপারটা খুব আনইউজুয়াল লাগলো। ইউজুয়ালি মেট্রো তো এত স্লো কখনোই যায় না। যাই হোক, ভদ্রলোককে আমি কিছু জিজ্ঞেস করার আগেই ভদ্রলোক 4-5টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তো দাদা, কোথায় যাওয়া হচ্ছে? কি করেন? ক্রিকেট খেলেন নাকি? ক্রিকেট কোথায়? কি? আমি বললাম, না, আমি নামবো টালিগঞ্জ মেট্রো, আর আমি ক্রিকেটও খেলি না, ফুটবলও খেলি না। হ্যাঁ, ওইসব শখে খেলতাম ঠিকই, আমি অভিনয় করি। কোথায় অভিনয় করেন? বলছে রঙ্গমঞ্চে। আরে বাবা, আজকাল তো সবাই অভিনয় করতে পারে দাদা। এই যে পলিটিক্যাল লিডার গুলোকে দেখছেন, এই যে বাজার বিক্রি করে, মাছ বিক্রি করে, তাস খেলে, সবাই, সবাইকে অভিনয় করতে হয়। একটা বাচ্চা শিশু যখন প্রথম মায়ের পেট থেকে বেরোয়, তাকেও অভিনয় করতে হয়, তাকেও কাঁদতে হয়, নাহলে প্রথম দুধটা সে পায় না। অভিনয় করেই প্রথম দুধটা তাকে আদায় করতে হয় দাদা। বাবা, এই তো জ্ঞান পাবি। তা আপনি কি করেন দাদা? আমার গল্প শুনবেন? বোর হবেন, বোর হবেন। বলছে, না দাদা, আমি বোর হবো না। এই যা স্লো চলছে মেট্রো, আমার মনে হচ্ছে আপনার গল্পই আমাকে একটুখানি তরতাজা করে রাখতে পারে, নাহলে আমি 3বার ঢুলে ফেলেছি অলরেডি, ঘুমিয়ে পড়েছিলাম। আপনি ভাগ্যিস আমাকে এসে ডাকলেন, তাও কথা বলার একটা লোক পেলাম, আর আমি কথা বলতে ভালোবাসি। যাই হোক, ভদ্রলোকের সাথে কথা জুড়লো। ভদ্রলোক বললো, আমার গল্প বলতে চাই, কিন্তু আপনি ভয় ভয় পেয়ে যাবেন না তো? বলছে, আমাকে দেখে আপনার মনে হয় ভয় পাই? তাহলে এত রাতে একটা একটা একলা একটা মেট্রো করে এভাবে যাতায়াত করতে পারি আমি? বলুন আপনার গল্প। আপনি কে? কি করেন আপনি? পুলিশ নাকি? কিন্তু পুলিশের তো একটা বন্দুক থাকবে, পুলিশের তো এত বড় বড় চুল থাকবে না, পুলিশের তো লাল চুলের কোনো ব্যাপার থাকবে না। আপনি কি করেন? প্রমোটার নাকি? ভদ্রলোক বলতে শুরু করলেন। ভদ্রলোক বলতে শুরু করলেন নিজের ব্যাপারে। আর এত লম্বা ইন্ট্রোডাকশন আমার জীবনে প্রথমবার এটাই হলো, এবং শেষবারের বারও এটাই হলো। ভদ্রলোক বললেন, ভদ্রলোকের নাম ছিল উত্তম কুমার। আমি না প্রথমবার ওনার নামটা শুনে একটুখানি সিরিয়াসলি অবাকই হলাম। উত্তম কুমার আপনার নাম? মানে কে দিয়েছে? আমার বাবা সৌমিত্র আর উত্তম কুমারের বিরাট বড় ফ্যান ছিল। যাই হোক, আমার দাদার নাম সৌমিত্র, তাই আমার নাম উত্তম কুমার দিয়েছিল। আপনার কি মানে টাইটেল উত্তম কুমার? না না, টাইটেল উত্তম কুমার না, আমার টাইটেল চ্যাটার্জি। ভালোই মিলেছে। আরে বাবা, উত্তম কুমারের টাইটেলও তো চ্যাটার্জি ছিল। আর সেটাই বলতে পারেন দা,
উত্তম কুমার চ্যাটার্জি আমার নাম ছিল। আর ছোট ভাই বলতে পারি আপনাকে? আর ডেফিনেটলি আপনি আমার থেকে বয়সে বড়, কেন ছোট ভাই বলবেন না? আর ছোট ভাই তাহলে শোনো গল্পটা কি হয়েছিল। আমার নাম ছিল উত্তম কুমার চ্যাটার্জি, শর্টে সবাই রাখতো উত্তম কুমার বলে। কিছু কিছু বন্ধু বান্ধব আমার মহানায়ক বলেও ডাকতো আমাকে। হ্যাঁ, মহানায়ক। হ্যাঁ, আপনাকে মহানায়কের মতোই দেখতে, আমি বলে উঠলাম। তো ফাইনালি কথা বলতে বলতে ওনার ইন্ট্রোডাকশন শুনলাম। উনি কলেজ লাইফে ফাটাফাটি ফুটবল খেলতেন, পায়ে চোট পেয়েছিলেন। ওনার উল্টো দিকের দলের একজন স্ট্রাইকার ওনার পায়ে এমন ভাবে মেরেছিলেন, পায়ের হাড় ভাঙা ছিল, সেটাও সার্জারি হয়েছিল। এবং প্রথম দিকে তো উনি রাজনীতি করতেন ঠিকই, কিন্তু কোন দলে রাজনীতি করবেন সেটা ঠিক করতে পারেননি। ইনফ্যাক্ট এটাও বললেন উনি যে মাঝে মধ্যে ঘুম থেকে দুপুরবেলা ওঠার পর দেখতেন মানে রেডিও চালিয়ে যে কোন দলের সম্বন্ধে খবর হচ্ছে সেই দলের পতাকা নিয়ে বেরিয়ে যেতেন। উনি ডেডিকেটেড কারো সাপোর্টার ছিলেন না সেই সময়। সেই মজার মানুষ বেশ। এবং আলটিমেটলি কথা বলতে বলতে উনি বললেন, দাদা এই যে রাজনীতির জন্য কত কিছু করতে হয়েছে জানেন, নেতা ফেতারা কত কিছু করেছে আমাদের সাথে জানেন, বলে সে গলা টিপে মেরে দিয়েছি কতগুলো লোককে, পেটে ছুরি মেরে দিয়েছি, কানের কানের তলায় খুঁট চালিয়ে দিয়েছি, পায়ের পেছনে শিরা কেটে দিয়েছি খুঁট দিয়ে। হ্যাঁ, জেল খেটেছি, জেলের ভেতর মার খেয়েছি দাদা। বেঞ্চের ওপর পা দুটো তুলে হাত দুটো মাটিতে লাগিয়ে হাতের ওপর টেবিল তুলে দিয়ে সে কি মাছ চাবুকের বাড়ি, পাশা পুরো লাল করে দিয়েছে দাদা মেরে আমার। এখনো পায়ে সব জায়গায় গোছে দাগ ফাগ পাবেন। বলছে আপনি সিরিয়াসলি বলছেন আপনার সাথে এগুলো হয়েছে? বলছে ডেফিনেটলি দাদা, এসব হবে না, এসব বাঘ বাচ্চা আমার চেহারা পুরো চাবুকের মতো চামড়া দেখেছেন দাদা। খুব মজা করে কথাটা বলছিল ডেফিনেটলি উত্তম কুমার, কিন্তু আমি সমিত ভঞ্জের মতো হঠাৎ করে একটু অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে বললাম, তা আপনি এখানে কি করছেন? শুনুন শুনুন, গল্প এখনো বাকি আছে। জানলার দিকে চোখটা গেল, দেখলাম মেট্রোটা মনে হচ্ছে পৃথিবীর সব থেকে স্লোলি যাচ্ছে। সেই খরগোশ আর কচ্ছপের সেই রেসের কথায় মনে পড়লো, কচ্ছপ কিভাবে দৌড়েছিল। হ্যাঁ, আজকে এই মেট্রোটাও জিতবে এই রেসে ঠিকই, কিন্তু কচ্ছপের মতোই দৌড়চ্ছে, খুব স্লোলি। জানি না কেন জীবনে প্রথমবার এরকম মনে হলো। যাই হোক, উনি বলতে শুরু করলেন, ওই যে সেবার নকশাল করছিলাম, নকশাল করার সময় আপনি জানেন না কত কিছু ফেস করেছি। পুরুলিয়া চলে গেছিলাম, পুরুলিয়াতে অযোধ্যা পাহাড়ের ওখানে লুকিয়েছিলাম, কদিন হাগিনি খাইনি জানেন, চান করিনি, জামা কাপড় ছিল না, কি কষ্ট করে কাটিয়েছি। পুলিশ খুঁজছিল, যাদের হয়ে এত কিছু করলাম তারাই পেছনে পুলিশ দিয়ে দিয়েছিল বোম মেরে উড়িয়ে দেবে বলে। আমার বাড়িতে বোম মেরেছিল। হ্যাঁ, মা বাড়িতে বাবা মাকে ভাইকে নিয়ে চলে গেছিল বলে বেঁচে গেছি এই যাত্রায়। বলছে বলেন কি আপনি? হ্যাঁ, আপনার বাড়িতে বোম মেরেছে, আপনাকে পুলিশ খুঁজছিল, আপনি নকশাল করতেন? নকশাল মুভমেন্ট তো মারাত্মক, কি বলছেন? দাদা দেখুন, বলে শার্টের বোতামটা খুলে হাতটা তুলেছে এরম ভাবে, দেখছি এইসব জায়গায় ভদ্রলোকের পুরো ছুরির বা চাকুর পুরো এরম এরম দাগ, পুরো ডিপ হওয়া দাগ, কালছিটে পড়া দাগ পুরো, মানে বহু বছর আগে কেউ এখানে চাকু চালিয়েছিল বা কিছু। হ্যাঁ দাদা, হাতা ফাতা বন্ধ করি, সব দেখে আমার একটু কিরম গা শিরশির করছে। হয়ে গেল তো, এখানেই আমরা গা শিরশির করতে শুরু করে দিল। হ্যাঁ, এই যে বললেন পুরো গল্পটা শুনবেন, বাঘ বাচ্চা আছেন আপনি? হ্যাঁ, কি বাঘ বাচ্চা তো? হ্যাঁ, জিন্দাই একজনই, হ্যাঁ, উত্তম কুমার বলে আরো গল্প শুরু করলেন। উনি এই গল্প করতে করতে লাস্ট যে গল্পটা বললেন, সেই গল্পটা কিন্তু সিরিয়াসলি মানে খুব পেথেটিক। উনি বললেন যে যাদবপুর 8B বাস স্ট্যান্ডের পেছনে, এখন যেটা 8B বাস স্ট্যান্ড, ওই জায়গাগুলো আগে এত বাড়ি ঘর ছিল না, অনেকটা জঙ্গল ছিল। বাঘাযতীন স্টেশন যেটা এখন, এই সমস্ত এরিয়াতে বহুদিন ধরে বহু লোকের বাড়িতে, আত্মীয়র বাড়িতে লুকিয়ে থাকতেন যখন নকশাল করতেন পুলিশের ভয়তে। পুলিশের ভয়ে ভদ্রলোককে প্রচুর আত্মীয়ের বাড়িতে, প্রচুর বন্ধু বান্ধবের বাড়িতে লুকিয়ে থাকতে হতো বিভিন্ন জায়গায়, প্রচুর জায়গায়, গোটা কলকাতা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় লুকিয়েছিল। কিন্তু ফাইনালি পুলিশ ভদ্রলোককে খুঁজে পায়, খুঁজে পেয়ে প্রচন্ড মারা হয় এবং ওর সঙ্গী সাথীদের নাম জিজ্ঞেস করে। এবং নকশাল যারা করতো প্রপারলি তারা কিন্তু নাম বলতো না সঙ্গী সাথীদের। এই ভদ্রলোকে কিন্তু সঙ্গী সাথীদের নাম বলেনি, মানে উত্তম কুমার যে। আরো মার খাওয়া হয়, আরো মার দেওয়া হয়, দুটো হাঁটু এবং মালাই চাকি ভেঙে দেওয়া হয়, সেখানে প্লেট বসিয়ে সার্জারি করা হয় তখনকার দিনে। এবং যথেষ্ট সম্ভ্রান্ত পরিবারের এক ভদ্রলোক ছিলেন বলেই খরচা করে সেগুলো করতে পেরেছিলেন বাবা মা। এবং বাবা মার সাথে অশান্তি হয়, তারা বলে রাজনীতি ছেড়ে দিতে, সাধারণভাবে কাজকর্ম করতে, চাকরি খুঁজতে, পড়াশোনাটাকে যেটা বন্ধ করে দিয়েছিল ছোটবেলায় সেটা বেশি করে করতে। উনি শোনেননি, উনি এসবই করছিলেন। ফাইনালি উনি নাকি ওনার একটা অন্য জীবনেও পা দিয়েছিলেন। উনি নাকি টলিউডে ফাইট মাস্টার হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন।
দাদা প্রচুর সিনেমাতে আমাকে দেখতে পেতেন, হ্যাঁ এখনো খুললে দেখবেন। হ্যাঁ এসব আলেয়া ফালেয়া সিনেমাতে আমি আছি। হ্যাঁ হ্যাঁ, উত্তম কুমার, সৌমিত্র দা, এদের সামনে আমি দেখেছি। সমিত ভঞ্জ, শুভেন্দু দা, সব সামনে। হেমন্ত দাকে কতবার নিয়ে গেছি জানেন গান করাতে বিভিন্ন জায়গায়। এই যে বারুইপুর এসব ছিল আগে, শেয়াল লাগতো শেয়াল, চিতাবাঘ বেরোতো, চিতাবাঘ, এসব ডায়মন্ড হারবারে চিতাবাঘ দেখা যেত। এসব জায়গায় কম গান গাইতে নিয়ে গেছি বড় বড় শিল্পীদের, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, মান্না দে, মানবেন্দ্র, শ্যামল মিত্র, সবাইকে গান করতে নিয়ে গেছি। উষা উত্তুপ, প্রথমবার যখন গান গাইতে নিয়ে গেছিলাম নামিয়ে দিয়েছিল, বলছি রে কি করা। হ্যাঁ, কেউ মনে রাখে না দাদা, কেউ মনে রাখে না। এই উষা উত্তুপ কি করতে জানেন? টিঙ্কাসে গান করতো, টিঙ্কাস, টিঙ্কাসটা টিঙ্কা টিঙ্কা পাকসিতে, ও ট্রিঙ্কাসে। আচ্ছা, অমিতাভ, লম্বু লম্বু, অমিতাভ বচ্চন, অমিতাভ বচ্চন ওখানে গান শুনতে আসতো, ওখান থেকে পরিচয় হয়, বম্বেতে নিয়ে গিয়ে গান গাওয়ায়। বাবা আপনি এত কিছু জানলেন কি করে? জানবো না, সেই সময়কার মাল আমি। সব জানি সব। প্রচন্ড মজা করে কথাগুলো বলছিলেন। তো ফাইনালি উনি নাকি এইসব আর্টিস্টদের নিয়েও একটা সময় শো করিয়েছেন বিভিন্ন সময়। এবং এই পুরো গল্পগুলো করার মাঝখানে মাঝখানে একটা কথা খুব বলছিলেন, সবাই ভীষণ অকৃতজ্ঞ দাদা, কেউ মনে রাখে না এই উত্তম কুমারকে, এই উত্তম কুমার ছবি হয়ে গেছে। কি বলছেন দেখি ভুলভাল, বলুন তারপর কি হলো? তারপর তারপর এখান থেকে চলে গেলাম বিহার, ছাপড়া, ছাপড়া, ছাপড়ায় লুকিয়েছিলাম। জানি না কি হলো, চেনাশোনা সঙ্গীরাই আমার নাম বলে দিল, তারাও অ্যারেস্ট হয়েছিল, নাম বলে দিল, আমি কিন্তু কারোর নাম বলিনি। তুলে নিয়ে গেলো অ্যান্টি রাউডি, অ্যান্টি রাউডি ডিপার্টমেন্ট থেকে তুলে নিয়ে গেল আমাকে। এই কলকাতায় লালবাজারে কম মারিনি দাদা, নিয়ে চলে এসেছিল এই প্রেসিডেন্সি জেলে, এখানে ছিলাম ভেতরে। হ্যাঁ, প্রচুর অত্যাচারিত হয়েছি, প্রচুর মার মেরেছে। জেল থেকে পালিয়েও গেছিলাম দাদা। আপনি পালিয়েও গেছিলেন? হ্যাঁ দাদা, এখন যেটাকে সল্টলেক বলেন, যেটাকে বলেন না রাজারহাট, ধাপার মাঠ, ধাপার মাঠে লুকিয়েছিলাম গোপালপুরের পেছনে। হ্যাঁ, ওখান থেকে আমার সঙ্গী, যাকে আগেরবার আমি বাঁচিয়েছি, জেল থেকে ছাড়াতে সাহায্য করেছি বাইরে থেকে টাকা ফাকা দিয়ে, সে আমাকে ধরিয়ে দেয় পুলিশ নিয়ে এসে। হ্যাঁ, তারপর যা হয় দাদা, বলতে বলতে লোকটা কেঁদে ফেলে ওপরে। লোকটার চোখে জল দেখে না আমার হালকা করে গাটা কেঁপে ওঠে। প্রচুর কষ্ট দিয়েছে দাদা, প্রচুর কষ্ট। প্রথমবার তো জেলেও এত কষ্ট দেয়নি, পরের বার যখন ধরা পড়ে, যখন জেলে নিয়ে গেছিল, প্রচুর কষ্ট দিয়েছিল, প্রচুর। আমার সারা শরীরে দাগ আছে দাদা, ছ্যাঁকা দিয়েছে, অ্যাসিড ফেলেছে, মিউরিয়েটিক অ্যাসিড, খেতে দেয়নি, যেখানে হাঁকদাম সেখানেই শুয়ে রেখেছিল, প্রচুর কষ্ট দিয়েছে। যে দলের জন্য এত করলাম, সেই দলের কেউ আমায় মনে রাখিনি দাদা, কেউ মনে রাখিনি। সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে শুরু করে যারা যারা এসছে, ভীষণ স্বার্থপর দাদা। কোনো দলকে আপনি মনে করবেন না যে খুব ভালো। এই যা, আপনাকে দাদা দাদা করে যাচ্ছি। ছোট ভাই, ছোট ভাই, কেউ তোমার পাশে নয়, নিজেরটা গোছাও ছোট ভাই, নিজেরটা গোছাও। তারপর কি হলো আপনার? তারপর প্রচুর কষ্ট দিয়েছে, প্রচুর কষ্ট দিয়েছে, প্রচুর। আমার চোখের সামনে আমার বাবা মাকে তুলে এনে, আমার বাবা মাকে যে টর্চার করা হয়েছে না আমার সামনে, আপনি ভাবতে পারবেন না ছোট ভাই। আমার মায়ের শাড়ি খুলে মহিলা পুলিশ দিয়ে যেভাবে মারা হয়েছে, লাঠি ঢুকিয়ে, ভাবতে পারবেন না। এই কথাগুলো শুনতে শুনতে না আমার খারাপ লাগছিল, দৃশ্যটাও চোখে দেখতে পাচ্ছিলাম না। আর তারপর তারপর দুটো পুলিশ একদিন ভোরবেলা আমাকে সেল থেকে বের করে প্রচন্ড মারবে বা আমাকে এনকাউন্টার করবে বলে ধাপার মাঠে নিয়ে আসে। তখন অনেক ভোর, ঠিক করে আলো ফোটেনি। হঠাৎ করে দেখি বড় প্রিজন ভ্যানের পেছনের দরজাটা খুলে যায়, আমাদেরকে নামতে বলা হয়। আমি ছিলাম, আর বলাই ছিল। বলাই হচ্ছে সে যে আমার ঠিকানা বলে দিয়েছিল। বলাই কাঁদতে কাঁদতে ক্ষমা চায় প্রিজন ভ্যানের ভেতরে আমার কাছে, যে ভুল করেছি ভাই, জীবন হারিয়ে যাবে। সব থেকে অত্যাচারী পুলিশ অফিসার যারা অ্যান্টি রাউডি সেকশনে জয়েন করেছিল কলকাতায়, সে বন্দুকটা তাক করে
আমাকে আর বলাইকে বলে সোজা হয়ে দৌড়ো ওই অন্ধকারের দিকে। বলাই দৌড়োয় সোজা হয়ে, বলাইকে শুট করে, বলাই ওখানে পড়ে মারা যায়। আমার কি মনে হয় নিচু হয়ে বসে হামাগুড়ি দিয়ে পেছনে গিয়ে পুলিশ অফিসারের পেটে এক লাথি মেরে ওর হাত থেকে বন্দুকটা কেড়ে নিয়ে রিভলভারটা ওর কানে দিয়ে প্রথমে শুট করি, মুখের ভেতরে জোর করে ঢুকিয়ে শুট করি। যতক্ষণ পর্যন্ত শরীরটা নড়েছিল ততক্ষণ একটা ইট দিয়ে মেরে গেছিলাম ওকে। শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে। তারপর ওখান থেকে দৌড়তে দৌড়তে বাড়িতে এসে পৌঁছই। দেখি কারা আমার বাবাকে আর মাকে বাড়ির ভেতরে উড়িয়ে মেরে দিয়েছে বেঁধে। মাথা ঠিক থাকে না। আমার বাড়ির সামনে যে থানা ছিল সেখানে কেরোসিন ছুঁড়ে দুটো পেটো মেরে বড়বাবুর ঘরটা পুড়িয়ে দিই। সঙ্গে সঙ্গে ওখানে আমাকে ঘিরে ধরে র্যাফ, আমাকে ঘিরে ধরে আমাকে বাঁধে বাইরে একটা গাছে। ওই গাছে আমাকে বেঁধে আমাকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হয়। দাউ দাউ করে জ্বলে ওঠে আমার শরীর। আমি চিৎকার করেছিলাম, কিন্তু মা বাবাকে চোখের সামনে পুড়ে যাওয়া অবস্থায় দেখার পর আমার যন্ত্রণা অনেকটা ছোট লাগছিল আধমরা উত্তম কুমারের জন্য। উত্তম কুমার ছবি হয়ে গেল। আমি না চোখে অন্ধকার দেখছিলাম এই ঘটনাগুলো শোনার সময়। হঠাৎ করে মনে হলো পুরো মেট্রোর ভেতরে কোনো কারেন্ট নেই, এদিকে মেট্রোটা চলছে। ডান দিকে তাকিয়ে দেখি কেউ নেই। দেখো আমার গায়ে কাটা দিচ্ছে, দেখো আমার গায়ে কাটা দিচ্ছে, দেখো। প্রচন্ড ভয় লাগে মেট্রোর ভেতরে একা বসে। পাশ থেকে চিৎকার, চেঁচামেচি, অট্টহাসির শব্দ পাই পুরো কামরাটার ভেতরে। যেখানে আমি বসেছিলাম তার পাশেই হচ্ছে পাশের কামরার ডিভাইডারটা, যেখানে অনেকে দাঁড়িয়ে এরম ভাবে দোলে মেট্রো, দুটো কামরার মাঝখানে। ওখানে দেখি সারা শরীর পুড়ে যাওয়া একটা কঙ্কাল ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। চোখ দুটো আগুনের মতো জ্বলছে, আমার দিকে তাকিয়ে বলছে, কেউ বাঁচবে না, এই স্বার্থপরের এই কালো শহরে কেউ বাঁচবে না। এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল হচ্ছে চোর, স্বার্থপর। আমাকে যারা মেরেছে আমি কাউকে ছাড়বো না। এরা ভাবে হাসছে। আমার জ্ঞান হারায়। জ্ঞান যখন ফিরেছিল তখন কলকাতা মেট্রোর বেশ কিছু অফিসার, বেশ কিছু পুলিশ অফিসার তারা আমার চারপাশে ঘিরেছিল। আমি টালিগঞ্জ প্ল্যাটফর্মে শুয়েছিলাম, মুখে জলের ছিটি দিয়ে জাস্ট সেন্সটা ফিরল। এবং আমার যেন মনে হলো আমি সবকিছু স্বপ্ন দেখেছি। বাড়িতে ফিরলাম। বাড়ির কারুর সাথে এইসব জিনিস নিয়ে ডিসকাস করিনি আমি। অনেকক্ষণ ধরে মনে হলো যে স্বপ্নই দেখেছি। সেই রাতে আর ঘুম এলো না। যখন ঘুম এলো তখন ভোর 5টা বা 5:30। পরের দিন দুপুর 11টা বা 11:30 মায়ের ডাকে ঘুম থেকে উঠলাম। অডিশন ছিল, সেটা মিস করে গেছি, যাওয়া হয়নি। এবং ভাবলাম যে দুঃস্বপ্ন দেখেছি, এসব কিছু ঘটেইনি আমার সাথে। কিন্তু যে জিনিসটা উপলব্ধি করে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল সেটা হচ্ছে আগের দিন পরে যাওয়া সেই শার্ট, যেটা পরে সারাদিন আমি ট্রাভেল করেছি, মেট্রোয় যাতায়াত করেছি। পুরো শার্টটায় একটা পোড়া মানুষের যে চামড়ার গন্ধ হয় সেই গন্ধটা ছিল। এটা ঘটেছিল আমার সাথে। এতটুকুই বলেছিল আমায় গুবলাদা, মানে শুভ্রাংশু মণ্ডল। বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটা? ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো এই ভিডিওটা। আর প্লিজ একটু সাপোর্ট করো এই চ্যানেলটা গ্রো করার জন্য।
থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কিন্তু ফেসবুকেও আছি। ফেসবুকে আমার চ্যানেলটার নাম মানে আমার পেজটার নাম হচ্ছে ক্রাইম মাস্টার ডোডো, সেটাকেও ফলো করে দাও। ইনস্টাগ্রামে আছি ক্রাইম মাস্টার ডোডো এই নামেই, প্লিজ একটু খেয়াল করে ফলো করে দাও। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।